আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইট এপিসোডের। এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি। তো এই ঘটনাটি মূলত যিনি আমাকে বলেছেন তার নিজের সাথেই ঘটেছে। ওনার বর্তমান বয়স ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে হবে। তো ওনার নাম হচ্ছে আকবর আলী। আসলে নামটা ছদ্মনাম বলছি, এর পেছনে কারণ রয়েছে। কারণ হচ্ছে যে উনি এই ঘটনাটি বলার পর উনি আমাকে বলেছিলেন যে আসল নামটা যদি বাবা তুমি বলো তাহলে অনেকেই আমাকে এই বিষয়ে অনেক প্রশ্ন করবে। প্রত্যেককে যদি এই গল্প আবার শুরু থেকে বলতে চাই তাহলে আমার অনেক কষ্ট হবে। আর আমার যে নাতিপুতিরা আছে তো এরাও আমাকে নিয়ে আবার একটু হাসি তামাশা করতে পারে। তখন আমি বলেছিলাম যে আপনার আসল নামটা বলবো না, শুধু গ্রামের ঠিকানাটা বলবো, আর অন্যান্য ঘটনাগুলো ঠিক থাকবে, অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ঠিক থাকবে। তো এই জন্যই বলছি যে ওনার নাম ছদ্মনাম বললাম আকবর আলী। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার সূর্যনগর গ্রামে। তো গ্রামের কোন পাশে এটা বলবো না। তো উনি ওই সূর্যনগর গ্রামেরই কোনো একটা বাজারে রেগুলার উনি চাটা খেতে আসেন আর কি, এতটুকুই বললাম। তো যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। ঘটনার সময়কাল উনি আসলে নির্দিষ্ট করে বলতে পারেন নাই, তবে আমি ওনার সাথে আলাপচারিতায় যতটুকু বুঝতে পেরেছি ১৯৮০ থেকে ৮৩ সাল বা এই রকমের কাছাকাছি সময় হতে পারে, তবে ৮৫-র পরে না, আবার ৮০-র আগে না। তো এইরকম একটা সময় আমি বললাম আর কি। তো ওই সময়ে ওনার দুটো বড় বড় গাভী ছিল। এই গাভীগুলো থেকে বেশ দুধ পেতেন উনি। এই দুধগুলো উনি কি করতেন, রাজবাড়িতে নিয়ে যেতেন। ওনার একটা সাইকেল ছিল ওই সময়। উনি বলেছিলেন যে ইন্ডিয়ান একটা কোম্পানি হিরোর সাইকেল ছিল। এখন যেমন ফনিক্সের সাইকেল দেখা যায়, ওই সময় হিরো সাইকেল ছিল। ওই সাইকেলের সিটটা ছিল লম্বা লম্বা সিট, অনেকেই দেখেছেন, এখন অবশ্য এগুলো দেখা যায় না। তো ওই সাইকেল চালিয়ে উনি রাজবাড়িতে এসে, রাজবাড়ি বিনোদপুর, তারপরে বেড়াডাঙ্গা, তারপরে এই আশেপাশের কিছু কিছু বাড়িতে উনি দুধ দিতেন। তবে রেগুলার দিতে পারতেন না উনি একদিন পর পর আসতেন। ওনার অন্যান্য কৃষিকাজ ছিল মূলত এই গাভীর দুধগুলো উনি কি করতেন, যে ওনার যেই গাভী থেকে যতটুকু দুধ হতো উনি বললেন যে ওনার যে পরিমাণ কাস্টমার ছিল তাতে উনি একদিন পর পর দিতেন। যে শনি সোম বুধ এরকম ২০টা বাড়িতে দিতেন, আবার রবি মঙ্গল বৃহস্পতি এরকম ২০টা বাড়িতে দিতেন। এইভাবে এরকম বলাই ছিল যে উনি একদিন পর পর দিবেন, এবং যতটুকু দেবেন তারা যেন বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখে, বা না রাখলেও কিছু করার নেই, উনি একদিন পর পরই দিবেন। তো এইভাবে উনি আসলে ওনার ব্যবসাটা চালাতেন। একটা বাড়িতে উনি রেগুলার দিতেন না, মানে সপ্তাহে ৭ দিন দিতেন না। এর পিছনে ওনার ব্যবসায়িক কিছু পলিসি ছিল বলে জানিয়েছেন আর কি। তো যাই হোক, তো এইভাবে উনি আসলে কাজগুলো করতেন। তো এভাবে চলে যাচ্ছিল, কোনো সমস্যা হচ্ছিল না আর কি। তো একবার রাজবাড়িতে হাটের দিন ওই সময় কী বার ছিল, যেমন এখন বৃহস্পতিবারে হয়, মঙ্গলবারে হয়। তো ওই সময় যে কী বারে ছিল এটা আসলে উনি মনে করতে পারেন নাই, ভুলে গেছেন আর কি। তো বলেছিলেন যে এরকম একটা হাটের দিনে উনি মানে দুধ নিয়ে আসবেন। তো ওই দিন আবার হয় কি, যে ওই বৃহস্পতিবারে যেই বাড়িগুলোতে উনি দুধ দিবেন, বা ওই দিন যেই বাড়িগুলোতে দুধ দেওয়ার কথা ছিল, তো ওই বেশ কয়েকটা বাড়ির লোকজন ওনারা বেড়াতে গিয়েছিলেন কোনো একটা কারণে, হয়তো বা ঈদের পরে বা কোনো একটা অকেশনের কারণে আর কি। তারা ওই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আর কি। ওনারা ম্যাক্সিমাম ওই এলাকাগুলোতে ভাড়া থাকতেন আর কি। তো এই কারণে দেখা গেল যে ওই দিন যে দুধগুলো এসেছে, তারপরে হাটের দিন ছিল, তাহলে ওই দুধগুলো উনি হাটে বিক্রি করবেন। তো ওই চিন্তা করে উনি হাটেই বিক্রি করেন। এরপরে ওনার বাজারে বেশ কিছু কাজ ছিল। ওনার যেই ক্ষেত ছিল ওই ক্ষেতে বেশ কিছু বীজ বপন করবেন, সার দেবেন, এইগুলো কেনাকাটা নিয়ে উনি প্রায় সন্ধ্যা লাগিয়ে দেন আর কি। এরপর ওনার পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে গল্প গুজব করেন। তারা আবার অন্য গ্রামের ছিল, মানে ওনার সূর্যনগরও না, ওনারা অন্য দিকের ছিল আর কি। যার কারণে একসাথে যাবেন বিষয়টা এরকম না, বিভিন্ন আলাপচারিতা, বিভিন্ন গল্প গুজব হচ্ছিল আর কি। তো যেটা হয় সেটা হচ্ছে যে উনি দেখলেন যে রাজবাড়ি থাকতেই ওনার কানে এলো যে এশার আজান দিয়ে দিয়েছে। রাজবাড়িতে একটা বাজার রয়েছে, এটাকে দুধ বাজার বলে। ওই দুধ বাজার মসজিদ থেকে এশার আজান দিয়েছে, এরকম একটা আর কি। এখন দুধ বাজার মসজিদ এরকম উন্নত, ওই সময় কিন্তু এরকমটা ছিল না। তো যাই হোক, উনি কি করেছেন, এশার নামাজ ওদিকেরটা পড়েছেন।
পড়ার পর ওনার সাইকেল নিয়ে উনি সূর্যনগর ওনার যে বাড়ি ওই দিক দিয়ে যাওয়া শুরু করেছেন। তো এখন যে রাজবাড়ী সরকারি কলেজ, লাশকাটা ঘর, ওই দিক দিয়েই ওই রাস্তা রয়েছে, পাকা রাস্তা। তখন এরকম সুন্দর রাস্তা ছিল না, তখন রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো ওই দিক দিয়ে উনি রওনা দিয়েছেন। রাস্তায় তেমন কোনো লোকজন পান নাই, কখনো কখনো কোনো ভ্যান আসা দেখছিলেন, কেউ বাইসাইকেল নিয়ে আসছিলেন, এরকম জাস্ট এতটুকুই। উনি যখন মেইন শহর পার হয়ে আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকে যাচ্ছেন আর কি, তখন একটা জায়গায় মোটামুটি ওই জায়গার আধা কিলোমিটারের মধ্যে কোনো আসলে মানুষজন নাই, মানে মানুষজন নাই বলতে কোনো ঘর বাড়ি নাই আর কি। তো উনি ওই দিক দিয়ে আপন মনে সাইকেল চালাচ্ছিলেন। আর ওনার একটা অভ্যাস ছিল, সাইকেল চালানো অবস্থায় উনি যেই সূরা পড়তেন বা জিকির আজগার, উনি ওই রকম নামাজ কালামি যে 5 ওয়াক্ত যে একদম মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা ওই রকম পারতেন না। তবে উনি যখন সাইকেল চালাতেন ওনার একটা অভ্যাস ছিল যে এইভাবে জিকির করা বা এই টাইপের করা আর কি, এটা ওনার অভ্যাস ছিল। মানে জোরে জোরে করতেন, আবার মনে মনে না, জোরে জোরে করতে করতে যাইতেন। তো উনি যাচ্ছেন এমন একটা রাস্তা, মোটামুটি আশেপাশে ঘর বাড়ি নাই, আধা কিলোমিটারের মধ্যে ঝোপ জঙ্গল আছে রাস্তার পাশে, চাঁদের আলো বেশ ভালোই ছিল। উনি যাচ্ছেন, চাঁদের আলো দেখে, ওনার হাতে টর্চ লাইটও ছিল না, ওইভাবেই যাচ্ছিলেন। তো আর একটা ব্যাপার ছিল হচ্ছে যে ওনার যে বাইসাইকেলটা ছিল, ওই বাইসাইকেলের সামনে একটা লাইট ছিল। আগেকার যে সাইকেলগুলো আমরা এটা দেখেছি, একটা বিশেষ প্রক্রিয়ায় এই লাইটগুলো স্থাপন করা হতো, যে সাইকেল যত জোরে চালাবেন লাইটের আলো তত বেশি হবে আর কি। এখন কিন্তু এগুলো দেখা যায় না, আগে একটা সময় ছিল, আমরাও দেখেছি, আপনার লিসেনাররাও হয়তো বা অনেকে দেখে থাকবেন, এই টাইপের সাইকেলগুলোর সামনে একটা লাইট লাগানো যেত। তো ওনার ওই রকম ছিল, কিন্তু ওই লাইটটা আবার নষ্ট হয়ে গিয়েছিল, মেরামত করাতে পারেন নাই। তো উনি যাচ্ছেন, হঠাৎ করে পাশ থেকে একটা ডাক আসে, ও কাকা কাকা, ও আকবর কাকা, দাঁড়ান দাঁড়ান। একটা মহিলা মানুষের কণ্ঠ আর কি। তো কণ্ঠটা শুনে উনি বুঝতে পারলেন এর বয়স 20 বছরের উপরে হবে না। তো এরকম একটা জায়গায় আশেপাশে ঘর বাড়ি নাই, একটা মেয়ে তাকে ডাকতেছে। তো উনি দাঁড়ান সাইকেলে, তো পাশে তাকিয়ে উনি কাউকে দেখতে পান না। তখন বলতেছেন যে এই কেড়ে ডাক দিল, বলে কাকা আমি আমি এই যে পিছনে। তো পিছনে দেখতে পান যে একটা মেয়ে এগিয়ে আসছে। তখন উনি স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়েছেন আর কি, উনি মানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। তো ওই মেয়েটা এগিয়ে আসার পরে বলে, কাকা আপনি আমার চিনতে পারছেন? বলে যে না তো মা, আমি তো তোমার ভালো করে চিনতে পারতেছি না এই অন্ধকারের মধ্যে। তখন ওই মেয়েটি তার নাম বলে, ওই নামটি অবশ্য আকবর কাকা মনে করতে পারেন নাই যে আসলে কি নাম বলেছিল। তো ধরে নেই যে তার নাম রাজিয়া, রাজিয়া আপা বললাম আর কি। তো বলছে আমার নাম তো রাজিয়া, যে আমি আমার আব্বারে চেনেন না? তার বাবার নাম বলে, বলো চিনছি, হ্যাঁ রাজিয়া মা, তোমার তো চিনছি, তো তোমার তো বিয়ে হয়ে গেছে, তো এরপরে তো তোমার বিয়েতে তো আমি গেছিলামও, আমি তো এখন অন্ধকার তোমার চিনতে পারতেছি না, তো কি খবর, কেমন আছো? তো বলছে হ্যাঁ কাকা ভালো আছি, তো আমি তো বাড়িতে যাব, তো এখন যাওয়ার তো কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না। তো বলছে এত রাতের বেলা তুমি বাড়িতে যাচ্ছ একা একা, একটা মেয়ে মানুষ, তোমার হাতের ওই পুটলির মধ্যে কি? তো উনি দেখতে পান যে ওর হাতে একটা কাপড়ের পুটলি আছে। তো পুটলির মধ্যে কি বলে যে এইটা হচ্ছে কাপড় চোপড়। তো বলছে যে এত রাত্রে তুমি বাড়ি যাবা কেন? তখন বলতেছে যে হঠাৎ করে একজন আমাদের বাড়িতে খবর দিয়ে রাজবাড়িতে চলে গেল যে আমার আব্বা অসুস্থ, তো এই জন্য আমি যাচ্ছি। তো আমার স্বামী সে আসলো না, তার নাকি কাজ আছে, তা আমাকে একাই পাঠাই দিল। তখন আবার এই আকবর কাকা বলছে তোমার স্বামী কেমন মানুষ, এই একটা মেয়েকে এইভাবে একা রাত্রেবেলা পাঠাই দিল, সে আসলো না, সকালবেলাও তো তুমি আসতে পারতা। তখন বলছে কাকা আসলে যে আপনাকে পেয়ে আমার সাহস হয়েছে, নাহলে আমি আবার ফেরত যাইতাম বাড়িতে। তখন ওই আকবর কাকা আসলে ওনার মাথায় আসে নাই যে এই মেয়েটা এই নির্জন জায়গায় কি করে। সে থাকতে পারতো রাস্তার পাশে, হয়তো বা কোনো বাড়ি ঘরের আশেপাশে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতো, তখন যদি ডাক দিতে একটা কথা, কিন্তু ওনার মাথায় এটা আসে নাই। তো ওই মেয়েটা এমনি এমনি বলতেছে কাকা আসলে আমি একা একা হাঁটতে হাঁটতে এই নির্জন জায়গায় এসে দাঁড়ায় আছি, আর সামনে আগানোর সাহস পাচ্ছি না, এই জন্য আপনাকে দেখে মনে হলো আপনি আকবর কাকা, আপনার সাইকেলটা দেখে চিনতে পারছি, আর আপনার ওই জিকির আজগার করা দেখে বুঝতে পারছি, কাকা আমার একটু সাথে নিয়ে চলেন না। তখন আকবর কাকা আবার কি করেছেন যে উনি তো চিনতে পারছেন যে মেয়েটাকে, তারই গ্রামের মেয়ে। বছর 2 আগে ওই মেয়েটার বিয়ে হয়েছে রাজবাড়ি ভবানীপুর এলাকায়, ভবানীপুর ড্রাই আইস নামে যে এলাকাটা আছে ওই জায়গায় একটা ছেলের সাথে বিয়ে হয়েছে। তো এতটুকু জানেন ওই মেয়ের বিয়েতে উনি গেছিলেন দাওয়াতে। উনি এই বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছেন। ওই মেয়েটাকে বলে যে মা তুমি ওঠো সাইকেলের পিছনে। তো ওই মেয়েটা বলছে হ্যাঁ কাকা উঠছি।
এখন আকবর কাকা উনি উনি খেয়াল করলেন যে মেয়েটা যে উঠলো, সাইকেলটা একটু নড়ে উঠবে তো, তাই না? কিন্তু না, নড়ে নাই। কিন্তু মেয়েটা বললো যে আমি উঠছি। তা আকবর কাকা এই বিষয়টা নিয়ে আর ওসব ভাবেন নাই আসলে। উনি সাইকেল চালানো শুরু করলেন। তো চালাতে চালাতে ওই মেয়েকে উনি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছেন, মেয়েও একদম স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছে। মানে ওই যে হু হা 10টা কথা বললে একটা উত্তর, বিষয়টা এরকম না। তো আকবর কাকাও মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছেন যে না, মেয়েটি যে দুই দিকে, আমরা তো সাইকেলে উঠলে সাধারণত দুই দিকে পা দিয়ে বসি, মেয়েটা এক পাশে পা দেয়, মেয়েরা সাধারণত যেভাবে বসে আর কি। তো ওইভাবে এক পাশে পা দিয়ে সুন্দর করে বসে আছে। তো মেয়েটা বলতেছে যে তার বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে, একটা ছেলে বাচ্চা। তো এইগুলো বলতেছে আর কি। তো আকবর কাকা বলতেছে যে বাচ্চাটারে রেখে আসলা? বলে হ্যাঁ কাকা, এত রাত্রেবেলা বাচ্চাটাকে তো আসলে নিয়ে আসা সম্ভব না, এই জন্য রেখে আসছি। তো এই ধরনের স্বাভাবিক কথাবার্তা চলতেছে। তোমার হাজবেন্ড কি করে, শ্বশুর বাড়ির বিভিন্ন মানে স্বাভাবিক কথাবার্তা চলতেছে। চলতে চলতে একটা জায়গায় এসে মেয়েকে বলে, কাকা এই রাস্তা এদিক দিয়ে যায় না, আপনি বাম দিক দিয়ে যান, বাম দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। এখন কাকা বলতেছে যে কেরে মা, পথ তো এইটাই। হ্যাঁ বাম দিক দিয়ে যাওয়া যায়, ওটা তো মাঠের ভিতর দিয়ে সাইকেল চালায় যাইতে হবে, আশেপাশে ঝোপ জঙ্গল আছে, ওটা তো পথ না। তখন বলছে না কাকা, আপনি এদিক দিয়েই যান, তাহলে একটু তাড়াতাড়ি হবে, আমার তো একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া প্রয়োজন। আব্বা যদি খুব অসুস্থ হয়ে যায়, যদি তাকে মানে জীবিত দেখতে না পারি। তখন কাকা বলতেছে তোমার আব্বার সাথে তো আমার আজকে সকালবেলাও দেখা হয়েছে, কই এত অসুস্থ তো দেখি নাই। যাই হোক ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো আমি এদিক দিয়েই যাচ্ছি। তো উনি সাইকেলটা মেইন রাস্তা দিয়ে না গিয়ে উনি ওই ভিতরে যে রাস্তাটা, এটা উনি চিনতেন অবশ্য, এমনটা না যে উনি চিনতেন না। ওইটা মূলত রাস্তা না, ওটা মাঠের মতো, ওখানে ফসল ফলানো হয় এটাও না, মানে এমনি মাঠ, ঘাস টাস আছে, এমনি পায়ে হাঁটা পথ আর কি। ওই দিক দিয়ে নর্মালি গাড়ি টাড়ি যায় না, এমনি দিনের বেলা মানুষ গরু ছাগল নিয়ে যায় আর কি, ঝোপ জঙ্গল আছে ওই দিক দিয়ে। তো উনি সাইকেলটা ওইদিকে নামিয়ে নিয়েছেন। তো উনি যে একটা পিছনে একটা মেয়েকে নিয়ে সাইকেল চালাচ্ছেন, তো ওই মেয়েটার কোনো ভার মানে তার যে ওয়েট, এটা কিন্তু উনি ফিল করছেন না। উনি একদম স্বাভাবিক মানে গতিতেই মানে চলছেন আর কি। মাটির রাস্তায় সাইকেল চালাতে গেলে বিভিন্ন জায়গায় উঁচু নিচু থাকে, তো সেখানে যদি সাইকেল ভার হয় চালাতে গেলেও কিছুটা সমস্যা হয়। তো উনি এই ধরনের প্রবলেম ফেস করছেন না, উনি চালাচ্ছেন। তো উনি ওই দিক দিয়ে যেতে যেতে একটা জায়গায় এসে দেখতে পান, মানে চাঁদের আলোতে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ স্বাভাবিক মানুষের মতো আরো 4-5 জন দাঁড়িয়ে আছে। উনি এটা দেখতে পান। তখন ওই পিছন থেকে মানে ওই রাজিয়া যিনি, উনি বলছেন যে কাকা চালান চালান, ওই সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে, ও মনে হয় আমাদেরই লোক। তোমাদের লোক মানে এত রাত্রেবেলা এখানে তোমাদের লোক কোত্থেকে আসবে? কো কাকা আপনি বুঝবেন না, চলেন। তখন কি হয়, উনি যখন ওই লোকগুলোর কাছাকাছি সাইকেল নিয়ে এসেছেন, তো কাকা তাকিয়ে দেখতে পান ওই লোকগুলার উচ্চতা একদম স্বাভাবিক মানুষের মতোই। এর মধ্যে মনে হচ্ছে যে 4-5 জনের মধ্যে 1-2 জন নারী মানে মহিলা আছে, বাকিরা পুরুষ। পুরুষদের মধ্যে লুঙ্গি পরা, সবাই লুঙ্গি পরা, কারো গা মানে খালি গা, কারো পিঠের উপরে গামছা রাখা, গামছা দিয়ে শরীরটাকে জড়িয়ে রেখেছে, এরকম আর কি। মানে একদম স্বাভাবিক গ্রামের মানে মানুষরা সহজ সরল ভাবে যেভাবে চলাফেরা করে ঠিক ওই রকমটাই। তো ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই একজন মহিলা ভিতর থেকে বলে উঠছে, যেখানে ওরা যে 4-5 জন লোক যেখানে আছে, এই কিরে রাজি আসছিস, আয় 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 কাছে আয়। তখন ওই যে আকবর কাকা উনি খেয়াল করলেন যে উনি সাইকেল কিন্তু থামান নাই, ওই রাজিয়া শা করে মানে চোখের পলকে উনি কিন্তু তাকিয়ে দেখছিলেন। ওই যে যখন ডাক দেয় রাজিয়া আপাকে, তখন কিন্তু উনি খেয়াল তাকিয়েছেন আর কি, রাজিয়া আপার দিকেও তাকিয়েছেন, ওদের দিকে তাকিয়েছেন, চালানো অবস্থায় মানে সাইকেল চালানো অবস্থায়। রাজিয়া কি করলো, শা করে ওদের কাছে চলে গেল। তো উনি এই দৃশ্য দেখার পর সাইকেল একটু থামালেন। থামানোর পর উনি সাইকেল থেকে নামলেন। নামার পর উনি আসলে একটা মেয়েকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তাকে তো বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, এই জন্য উনি দাঁড়িয়েছেন। উনি অবাক করেন, কি হলো এত দ্রুত গতিতে সাইকেল থেকে নেমে গেল, সাইকেল একটু ঝাঁকিও লাগলো না। তো উনি এটা চিন্তা করছেন। যাই হোক উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর ওই এক পুরুষ লোক বলতেছে যে এই তুই কি নিয়ে আসছিস আজকে? তখন ওই রাজিয়া আপা বলতেছে যে আমি এক বাপের একটা ছেলেরে নিয়ে আসছি। তখন আর একজন মহিলা বলতেছে যে সাথে করে এটা কি নিয়ে আসছিস, এর গায়ে তো কিছুই নেই, এ তো চিকন, এর দিয়ে কাজ চলবে, ওর একটা পা দিয়েও তো আমার পেট ভরবে না,
আর একজন বলতেছে, খবরদার ওর পায়ের দিকে নজর দিবি না, ওর এক পা এক হাত আমার আর বাকিগুলো তোদের। তখন আরেকজন বলছে, বললেই হলো, আমি এটা খাবো, ওর মাথা নেব, এটা নেব, এগুলো বলতেছে। মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কোনটা নেবে সেটা বলতেছে। আর ওই রাজিয়া আপার যেই সুরতে যিনি আছেন, সে বলতেছে, তোমরা যে যেটা নাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই বাচ্চাটার দিকে কিন্তু কেউ নজর দিবে না, এটারে বলি দিয়ে এটা আমি খাবো। তো এই কথা যখন বলছে, তখন এই যে আকবর কাকা বুঝতে পারছেন সর্বনাশ, উনি তো একটা মানুষ খেয়ে পিশাচদের খপ্পরে পড়ছেন। এখন উপায় কি? উনি সাইকেল রেখে যে দৌড় দিবেন, তো উনি চিন্তা করছেন সাইকেলটা তো আমার খুব প্রয়োজনীয় জিনিস, আমি গরিব মানুষ, সাইকেলটা যদি এখানে রেখে চলে যাই চুরি হয়ে যেতে পারে, আবার যান বাঁচানোরও প্রয়োজন। উনি আবার চিন্তা করছেন যে আচ্ছা, লোহা টোহা কাছে থাকলে নাকি জিনপরি আসতে পারে না। তখন আবার মনে হলো যে লোহা কাছে থাকলে যদি জিনপরি আসতে নাই পারে, আমি তো এই একটা পিশাচটাইতেই লোহার উপরে বহন করে নিয়ে আসলাম, সুতরাং এই লোহার থাক আর না থাক কোনো কাজে লাগবে না। তো এমত অবস্থায় উনি পালাবেন বলে চিন্তা করছেন, হঠাৎ করে ওই যে রাজিয়া আপার সুরতে যে মহিলাটা, ওইটা ভয়ঙ্কর একটা কণ্ঠে বলে উঠছে, ওই আকবর, কোথায় যাস? কোথাও যাইতে পারবি না, তোর ভবলীলা এখানেই শেষ, তোকে এখন খাবো। আজকে পূর্ণিমার রাত, একটা বাচ্চারেও নিয়ে আসছি, আর তোকেও পাইছি, তোকে খাবো আর বাচ্চাটারেও খাবো। আজকে আমাদের উৎসব হবে, বাচ্চাটাকে বলি দেব, তুইও থাক, তুই দেখ বাচ্চাটাকে কিভাবে খাই, আর তারপরে তোর পালা আসবে, তারপর তোকে খাবো। এগুলো বলার মানে সাথে সাথে মানে আকবর কাকার তো প্রাণ মনে হচ্ছে যে এখনই বের হয়ে যাবে। এমন অবস্থায় হঠাৎ করে ওই 4-5টা অবয়ব মনে হলো একটু নড়ে চড়ে বসলো। এর মধ্যে থেকে একটা পুরুষ কণ্ঠে বলে উঠলো, রে, এই তেইলেছোরা এখন কোত্থেকে আসলো? এই বেটা বিভিন্ন সময় শুধু আমাদের বিরক্ত করে, ওরা কিছুই করতে পারি না, ও অনেক কিছু জানে, এই জন্য খালি বারবার বেঁচে যায়, ও বিভিন্ন সময় আমাদেরকে বিরক্ত করে। তো ওই সময় আকবর চাচা খেয়াল করেন দূরে একটা মোটা সোটা লোক হেঁটে আসছে, মনে হচ্ছে তার পিঠে একটা ঝোলার মতো আছে, হাতে একটা লাঠির মতো, এরকম দূর থেকে মনে হচ্ছে। তো এইখানে প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, ওই সূর্যনগর বা আশেপাশে এলাকায় ওই সময়ে মোটামুটি 40-45 বছর বয়স্ক একজন চোর ছিল, তাকে তেইলেচোরা বলা হতো। এর পিছনে কারণ হলো যে তার সমস্ত শরীরে মানে অনেক তেল মাখতো, তেল মাখার পর ছোট্ট একটা হাফ প্যান্টের মতো পরে উনি চুরি করতে যেত। উনি সিসকে চোর এবং সিধেল চোর মানে শীত কেটে চুরি করা, এই দুই বিষয়ে সে পারদর্শী ছিল। কিন্তু তার একটা আবার নীতি ছিল, উনি যেখানে কোনো বাড়িতে চুরি করতে যেতেন আগে খোঁজ খবর নিতেন ওই বাড়ির লোকদের অবস্থা কেমন, এবং কাউকে সর্বশান্ত করে উনি চুরি করতেন না। উনি হয়তো বা ওনার নিজের প্রয়োজনের জন্য কিছু জিনিস নিয়ে আসতেন চুরি করে, মানে এই জন্য চোর হলেও মানুষ ধরলে তাকে মারধর দিত, কিন্তু মেরে ফেলার মতো মার তাকে দিত না, জানতো যে ও নীতিবান চোর, চোর হলেও তার একটা নীতি আছে। মানে অদ্ভুত একটা ব্যাপার যে উনি কোনো বাড়িতে চুরি করলে সেই বাড়ির লোকদেরকে নাকি সর্বশান্ত করে চুরি করতো না, এই জিনিসটা ওনার ভালো ছিল। আর উনি নাকি প্রয়োজনের অতিরিক্ত চুরি করতো না, ওনার পরিবার ছিল কিন্তু যতটুকু মানে 2-3-4 দিন 5 দিন খাইতে পারে বাজার করে এতটুকুই চুরি করতো উনি, এরপরে আবার আর একটা জায়গায় চুরি করতো, যদিও এই সময়ের মধ্যে চুরি করতে না পারতো, প্রয়োজনে না খেয়ে থাকতো, কিন্তু তারপরও উনি অতিরিক্ত জিনিস নাকি চুরি করতো না। এ চোর হইলেও তার একটা সুনাম আছে, কিন্তু তাকে কেউ ধরতে পারতো না, কারণ উনি এত পরিমাণ তেল মাখতো শরীরে, আবার তার মাথাটা সবসময় টাক করে রাখতো, চুল ধরেও তাকে আক্রমণ করা যেতে পারে, এদের মাথাও থাকতো টাক, পুরো বডিতে তেল মাখানো, মানে সর্বাঙ্গে তেল মেখে উনি যেত, কোনোভাবেই তাকে কেউ ধরতে পারতো না, খালি স্লিপ করে চলে যেত তার বডি। তো যাই হোক, এই তেইলেচোরাকে বিভিন্ন সময় বেদম পিটুনি দেওয়া হলেও তার নাকি কিছুই হতো না, সবাই বলতে তার শরীরের মধ্যে বিড়ালের হাত ঢোকানো আছে, মানে এরকম বিভিন্ন প্রবাদ আছে, সে কুফুরি কালাম জানে, এইটা সেইটাই যেন তাকে মারলে কিছু হয় না, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো আর কি। তো এই তেইলেচোরা ওই দিক দিয়ে আসতো। আসলে তেইলেচোরার আসল নাম কি এটা জানা যায় নাই, কারণ সে তেইলেচোরা নামে পরিচিত ছিল, আসল নামটা হারিয়ে গেছিল আর কি তেইলেচোরা নামের আড়ালে। তো ওই তেইলেচোরা ওই দিক দিয়ে আসছিল, তখন এই তেইলেচোরাকে দেখে ওই আকবর যিনি
উনি দূর থেকে বলে ওঠেন, ও তেলেচোরা ভাই, আমারে বাঁচাও, আমি বিপদে পড়ছি, আমারে খাইয়ে ফেললো। এখন তেলেচোরা কিন্তু এদেরকে খেয়াল করে নাই, সে তার মতো করে অন্য আর একটা গ্রামের, তার যে টার্গেট ছিল যে বাড়িতে চুরি করতে যাবে, সে ওই দিক দিয়ে যাচ্ছিল। তো উনি হঠাৎ করে তার নাম ধরে তার কাছে সাহায্য প্রার্থনা করছে। উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, আমাকে ডেকে নিয়ে আবার মারধর দেবে নাকি লোকজন, হঠাৎ করে সামনের থেকে এগুলো কারা। উনি চিন্তা করছে এখন পালায় যায় এখান থেকে। তো উনি পালায় যাওয়ার জন্য উদ্যত হয়েছেন, তখন আবার আকবর আলী ভাই বলছে, ভাই বাঁচাও, ভাই বাঁচাও, এরা সব রাক্ষস, আমারে খাইয়ে ফেলবে। তখন তেলেচোরা কি করছেন, উনি বুঝতে পারছেন যে, কারণ উনি তো বিভিন্ন সময় রাতের বেলা যখন চুরি করতে যেতেন, তখন বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনার মুখোমুখি তো উনি হতেন। তো উনি হয়তো বা বিভিন্ন জিনিস জানতেন, যার কারণে অনেক সময় কোনো পিশাচটা ওর ক্ষতি করতে পারতো না। আবার দেখা গেলো যে কোনো একটা সময় যাচ্ছে উনি, ওই সময় পিশাচটা কোনো একটা আসর বসিয়েছে, ওই তেলেচোরার কারণে তার আসর নষ্ট হয়ে যেত, যার কারণে পিশাচটা তার উপর খেপা ছিল, কিন্তু কিছু বলতে পারতো না তারা, মানে ও বেশ কিছু জিনিস জানার কারণে। তো তখন তেলেচোরা বুঝতে পারে যে এই জায়গা তো আসলে স্বাভাবিকভাবে লোকজন আসার কথা না, এই জন্যই এই তেলেচোরা এই দিক দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই সত্যি কোনো পিশাচগুলো এসে একে ধরবে। তো উনি কি করছেন, ব্যাগের মধ্যে থেকে কি যেন একটা বের করেছেন, বের করে ওই যে অনেক সময় আক্রমণ করার সময় মানুষ চিৎকার করতে করতে যে আক্রমণ করে না, মানে চিৎকার করতে করতে গিয়ে কারোর উপর আক্রমণ করছে, ওই রকম করে চিৎকার করতে, মানে কোন একটা হাতিয়ার, সেটা কি হাতিয়ার এটা আসলে আকবর কাকা বুঝতে পারেন নাই, ওই জিনিসটা পিশাচের দিকে ধাওয়া করছে। এখন পিশাচটা চোখের পলকে উধাও হয়ে গেছে, কেউ নাই ওখানে। তখন ওই আকবর কাকা বলে যায়, তেলেচোরা ভাই তুমি না আসলে তো আমার একদম এরা খেয়েই ফেলতো। বলে যে কী হয়েছে বলো তো। তখন এই আকবর কাকা ওই তেলেচোরা সব কিছু খুলে বলেন। তখন আরে ভাই তুমি আমার সাথে এমন সময় তুমি দেখা করলে, বা তোমার সাথে দেখা হইলো যখন আমি যাচ্ছিলাম চুরি করতে। তা আজকে তো আমার একটা গুরুত্বপূর্ণ বাড়িতে চুরি করার কথা ছিল, আমার বাড়িতে বাজারঘাটও শেষ, চুরি না করলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। শিখছি এই একটা কাজ, এখন কেউ তো কাজও দেয় না, যেই কাজ দেয় মনে করে যে আমি সেই জায়গা থেকে চুরি করে নিয়ে পালাবো, এই জন্য ভালো কাজেও ফেরত আসতে পারি না, তো চলো আজকে চুরি করা বাদ। তখন ওই আকবর কাকা বলেন যে ভাই তুমি আজকে চুরি করতে যাইও না, তোমার 7 দিনের যে খোরাকি তোমার ফ্যামিলির, এটা আমি দেবো, চলো। তখন এই সাইকেল আসলে চালানোর মতো ওনার এনার্জি তখন ছিল না, শরীর থেকে ওই এনার্জিটা হারাই গেছে। তখন এই তেলেচোরা উনি ওই আর হচ্ছে আকবর কাকা হাঁটতে হাঁটতেই মেইন রাস্তা দিয়ে চলে আসেন, আকবর কাকাকে তেলেচোরা বাড়িতে পৌঁছে দিয়ে সে তার মতো বাড়িতে চলে যায় আর কি। এখন এই যে যে ব্যাপারটা ছিল আর কি, যে ওই যে মহিলাটা আসলে কে ছিল। এখন এইটা তো সন্দেহ করলো যে আচ্ছা ওর রূপ ধরে আসছে, ওর কোনো বিপদ আপদ হয় নাই তো। আকবর কাকা পরের দিন ওই রাজিয়া আপার বাবার সাথে দেখা করে, দেখে যে রাজিয়া আপার বাবা দিব্যি সুস্থ আছে। তখন ওনাকে সব ঘটনা খুলে বলে, এই ঘটনা রাত্রে এই ঘটনা ঘটছে, এই যে রাজিয়ার সুরত ধরে আমার কাছে আসছিল। তখন এই আকবর কাকা বলে, আমার কেন যেন সন্দেহ হচ্ছে রাজিয়ার কোনো সমস্যা হয়েছে, তুমি একটু খোঁজ নাও তো। তখন তার বাবা বলে যে ভাই তুমিও চলো, রাজিয়ার বাড়িতে যাই, এক্ষুনি চলো। তখন এই আকবর কাকা বলেন যে ঠিক আছে, আমি আজকে যেই বাড়িগুলোতে আমার গরুর দুধগুলো পৌঁছাই দিব সেগুলো রেডি করি, তারপর তোমাকে সাথে নিয়ে একসাথে সাইকেলে করে রওনা দিব। তো দ্রুত সেই বাড়িগুলোতে, রাজবাড়িতে যেই বাড়িগুলোতে উনি ওই দিনের মতো যেই জায়গাগুলোতে গরুর দুধ দেওয়ার কথা ছিল ওগুলো দিয়ে এই রাজি আপার বাড়িতে যান। যাওয়ার পরে দেখা গেল যে রাজি আপার যেই বাসা সেখানে একটা শোকের মাতম চলছে। তো কি ব্যাপার, গত রাত থেকে এই রাজি আপার একমাত্র সন্তান, যার বয়স প্রায় 1 বছরের মতো হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাতের বেলা উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিলেন, ওয়াশরুম থেকে ফেরত আসার পরে দেখেন যে ঘরে বাচ্চা নেই। তো ওনার হাজব্যান্ড শুয়েছিল কিন্তু বলতে পারে না যে কি হয়েছিল। তো অনেকে চিন্তা করছে রাতের বেলা হয়তো বা কুকুর বা শিয়াল ঢুকে বাচ্চা নিয়ে গেছে, এটা কিন্তু অনেক সময় হতো। কিন্তু শহর এলাকা রাজবাড়ি ওই সময় হলেও তখনও কিন্তু একটা খুবই মফস্বল শহর ছিল, এখন যেরকম উন্নত হয়েছে তখন কিন্তু এরকম ছিল। অনেক জায়গায় ঝোপঝাড় ছিল, অনেক ঝোপঝাড় ছিল, তখন শেয়ালের উপদ্রব ছিল। এখনও শহরে আমি যখন বাসায় যাই রাতের বেলা এশার নামাজ পড়ে বাসায় ফেরত আসার সময় মাঝে মাঝে কিন্তু শেয়াল দেখা যায় এখনও। এখন ঝোপ জঙ্গল না থাকার পরও শেয়াল মাঝে মাঝে দেখা যায়। তো যাই হোক, ওই সময় তার এগুলো আরও বেশি ছিল, সবাই চিন্তা করছে শেয়ালে নিয়ে গেছে। তখন এই আকবর আলী কাকা বলে যে মারে, আমি তো কালকে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে, এরকম একটা পিশাচ ওর একটা পোটলার মধ্যে কি যেন ছিল,
প্রথমে বলছে জামা কাপড়, পরে বলছে যে একটা বাচ্চাকে নিয়ে আসছে। তোমার বাচ্চারে তো শেয়ালে নেয় নাই, তোমার বাচ্চাকে রাক্ষসে নিছে, মানে ওনার ভাষায় উনি রাক্ষস শব্দটা অভিহিত করছে আর কি। বলে যে যেহেতু রাক্ষসে নিছে, আমার ধারণা তোমার বাচ্চাকে এখনো কোনো ক্ষতি করতে পারে নাই, চলো দ্রুত কোনো ভালো হুজুরের কাছে যাই। এখন ওই সময়ে রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকায় ফুরফুরা শরীফের একজন খলিফা ছিলেন। উনি খুব ভালো আলেম না থাকলেও পরহেজগার মানুষ ছিলেন আর কি, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তো তার কাছে যাওয়া হয়, তার নামটা বলতে পারেন নাই আকবর আলী কাকা, যদিও উনি এখনো বেঁচে নাই, আরও অনেক আগে মারা গেছেন, এটা আমাকে জানিয়েছেন। তো যাই হোক, তার কাছে যাওয়ার পর তো উনি কিছুক্ষণ চুপ থাকার পর বলছেন যে আমি একটু আমার জিনদের কাছ থেকে খবর নেই, তোমরা একটু অপেক্ষা করো, দেখি আমার কাছে কি খবর এনে দেয়। তো ওনার অনুগত কয়েকটা জিনকে ডাকেন, ওরা মোটামুটি 5 মিনিটের ভিতরে এসে খবর দেয় যে এই যে পিশাচিনীটা বা রাক্ষসীটা যেটা এসে রাজিয়ার বাচ্চাকে নিয়ে গেছে, এটা খুবই ভয়ঙ্কর প্রজাতির একটা রাক্ষস। কিন্তু ওদের একটা নিয়ম আছে যে পূর্ণিমার রাত্রে যদি কোনো এক বাবার এক সন্তান ছেলে সন্তানকে তুলে নিয়ে আসে, যদি ওদের স্বাভাবিক কর্মকাণ্ড যে একটা লগ্ন থাকে, ওই লগ্নের মধ্যে এই কাজটা করতে হয় এবং নির্দিষ্ট স্থানে করতে হয়। ওরা ওই লগ্ন এবং ওই নির্দিষ্ট স্থানে ওই বাচ্চাটাকে খেতে পারে নাই বা বলি দিতে পারে নাই, ওরা পরবর্তী লগ্নের জন্য ওই বাচ্চাটাকে বাঁচায় রাখে। সুতরাং ওই বাচ্চাটা এখনো জীবিত আছে, কিন্তু কোথায় আছে এইটা আরও ঘন্টাখানেক সময় দিতে হবে, এতটুকু বলতে পারি যে বাচ্চাটা জীবিত আছে, এতটুকু তথ্য জিনেরা এসে দিয়ে দেয় এবং ঘন্টাখানেক সময় চায় জিনেরা। এদিকে বাচ্চা জীবিত আছে এরকম তথ্য যখন শোনে, তখন সকলের মধ্যে একটা আশার আলো জন্মে। মোটামুটি ঘন্টাখানেক তারা তো আল্লাহর নাম নিচ্ছে যে আল্লাহ বাচ্চাটাকে যেন পাই। ঘন্টাখানেক পরে হঠাৎ করে ওই হুজুর বলে যে আমার জিনেরা এসে খবর দিয়েছে, তো ওই বাচ্চাটা কোন একটা গ্রামের নাম বলেছে, বেশ ভিতরের, মানে অন্য আর একটা জায়গায়, রাজবাড়ী শহরেরই বেশ জঙ্গলের ভিতরে নাকি একটা পতিত কুয়া আছে, মানে ওই কুয়াটা এখন কেউ ইউজ করে না। তো ওইখানে নাকি ওই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়েছে। ওই বাচ্চাটার খাবার দাবার ওরা দেয়, পরবর্তী লগ্ন যখন আসবে তখন ওই বাচ্চাটাকে ওরা বলি দিয়ে ওই বাচ্চাটাকে খাবে। তখন ওনারা দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেন। মোটামুটি ঘন্টা চারেকের মধ্যে ওইখানে পৌঁছান তারা। তো ওই সময় তো এরকম এত গাড়ি টাড়ি ছিল না, অটো রিক্সা বা এরকম অনেক কিছু ছিল না, ওনারা ওই ভ্যানে করে রওনা দিয়েছিলেন। তো ওনারা ঘন্টা চারেকের মধ্যে সেই জায়গায় এসে পৌঁছান, বেশ ঝোপ জঙ্গলের মধ্যে, মানুষ ওর ভিতরে ঢোকেই না সাপের ভয়ে। সবাই বলে যে এর ভিতরে কুয়া টুয়া আছে বলে তো জানা নাই, ওখানকার লোকজনই বলতেছে, কারণ অনেকদিন তারা ভিতরে ঢোকে না। তো সত্যি বেশ কষ্ট করে 25-30 জন লোক ওর ভিতরে ঢুকে, মানে এমন একটা কুয়া, ওর উপর দিয়ে ঝোপ জঙ্গল হয়ে গেছে, আসলে বোঝা যায় না যে নিচে কুয়া আছে। সেইটা সরানোর পর সবাই অবাক হয়ে যায়, সুন্দর ফুটফুটে একটা ছেলে, একটা মানে ঝাঁকা, আমরা অনেক সময় বাঁশের যে ঝাঁকা আছে না, ওই ঝাঁকার ভিতরে কিছু কাপড় চোপড় দেয়া, ওইখানে ওই বাচ্চাটা ঘুমায় আছে। তখন ওখানে নেমে ওই বাচ্চাটাকে তোলা হয়। তোলার পর রাজিয়া আপা কিন্তু ওই সাথে ছিল। রাজিয়া আপাকে যখন বাচ্চাটাকে ফেরত দেওয়া হয়, ওনার যে সে কি কান্না, এটা আনন্দের কান্না। এই কান্নাটা আসলে কোনো মা যদি সন্তানকে হারিয়ে ফেলে, পাওয়ার পরে যে কান্নাটা, এই কান্নাটা আসলে এটা কষ্টের কান্না হয় না, এটা আনন্দের কান্না হয়। এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। তখন এই দৃশ্য দেখে উপস্থিত সবাই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। যারা যারা এটার সাথে জড়িত ছিল তারা তো সবাই আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, এত চমৎকার একটা দৃশ্যের তারা সাক্ষী হতে পেরে। যাই হোক, তো হয় কি, ওই বাচ্চাটা যে মায়ের কোলে ফেরত আসলো, এরপরে তার কিন্তু বিভিন্ন অসুস্থতা ছিল, বিভিন্ন ধরনের অসুস্থতা। সে কখনো পরিপূর্ণভাবে সুস্থ হতো না, সুস্থ হলে সপ্তাহখানেক ভালো থাকতো, আবার কোনো একটা অসুস্থতা, জ্বর, পেটের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। ওই বাচ্চা মোটামুটি বছর 3 মতো এই ঘটনার পরে নাকি জীবিত ছিল, স্বাভাবিকভাবে মারা গিয়েছেন। ও বিভিন্ন সময় ঝাড়ফুঁক করানো হয়েছে, তবে হুজুররা বলতেন যে এই ধরনের বাচ্চারা ফেরত আসলে এটা কখনো স্বাভাবিক বা সুস্থ থাকে না, কারণ ওদের উপর বিভিন্ন ধরনের কুফুরি কালাম প্রয়োগ করা হয়, যার কারণে ওরা পরিপূর্ণভাবে সুস্থ থাকে না। তারপরও হুজুররা চেষ্টা করেছে, বিভিন্ন ঝাড়ফুঁক করা হয়েছে, তবে বাচ্চা 3 বছরের মাথায় নাকি মারা গিয়েছিল। আর ওই যে পিশাচিনী বা ওই চক্রটাকে আর ধরা সম্ভব হয়নি। আর একটা প্রশ্ন লিসেনারদের মনে উদিত হতে পারে, তেলেচোরা কি হলো? ওই তেলেচোরা পরবর্তীতে, মানে তার মাধ্যম দিয়ে যেহেতু এই আকবর কাকা মানে বেঁচে গিয়েছিলেন তার ওসিলায়,
তো উনি ওই তেলেচোরাকে খুব অনুরোধ করেছিলেন যে ভাই আমার যে 2টা গরু আছে, প্রয়োজনে একটা গরু আমি তোমাকে দিয়ে দিব, এটার থেকে যে দুধ পাই তুমি দুধ বিক্রি করো, তাও চুরি করো না, কারণ তুমি একটা নীতি মেনে চুরি করো, আমার বিশ্বাস যে তুমি ভালো হয়ে যেতে পারবা। তখন ওই তেলেচোরা বলছিল ঠিক আছে তোমার গরু দিতে হবে না, আমি আমার মতো করে চেষ্টা করব ভালো হয়ে যাওয়ার জন্য, এই প্রফেশন থেকে ফেরত আসার জন্য। তখন ওই সময় রাজবাড়িতে কিন্তু ফুরফুরা শরীফের হুজুরদের ভালো একটা মুরিদান ওই সময় ছিল, এখনও আছে যদিও। তো ওই সময় আরেকজন হুজুরের কাছে, ফুরফুরা শরীফের একজন খলিফা, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো তিনি তাকে দেখেই বলছিলেন যে বাবা তুমি তো ভালো মানুষই, তারপরে এই কাজগুলো ছেড়ে দাও। তো উনি ওইখানে তওবা ইস্তেগফার করেন যে আমি আর করবো না। তো উনি ওই হুজুরের মুরিদ হয়ে যান এবং এরপরে উনি একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন। তবে আকবর কাকা উনি বলেছেন যে তেলেচোরাকে উনি 2023 সালেও দেখছেন। উনি বেশ বয়স হয়ে গেছে, তো বলছেন যে উনি রাজবাড়িতে দেখেছেন। তো সম্ভবত উনি বালিয়াকান্দির ওইদিকে কোথাও থাকেন আর কি, ওনার সন্তানাদির সাথে ওইদিকে চলে যান পরে, কারণ এই এলাকায় মানুষ ভালো হয়ে যাওয়ার পরও তাকে অনেকেই খেপাতো, তো এই জন্য উনি ওই দিকটাতে চলে যান। উনি একদম স্বাভাবিকভাবে জীবনে এখন উনি এরপর থেকে কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, অন্যান্য ব্যবসা বাণিজ্য করতেন। উনি হয়তোবা আকবর কাকা বলেছেন যে এখন হয়তোবা জীবিত আছে, কিন্তু ওনার কোনো ফোন নাম্বার বা অন্য কোনো কিছু উনি রাখতে পারেন নাই, হয়তোবা পরবর্তীতে দেখা হলেও হতে পারে। 2023 সালে দেখেছেন, তো এখন 2024 সালের আগস্ট মাস চলছে, হয়তোবা উনি জীবিত আছেন, অনেক বয়স হয়ে গেছে ওনার বয়স। তখনও কিন্তু আকবর কাকার এই 1981-82 সালের দিকে যখন এই ঘটনা ঘটেছিল তখনই তেলেচোরার বয়স প্রায় 45-এর মতো ছিল। আকবর কাকার বয়সও হয়তোবা 40-42-এর মতো ছিল আর কি। তো এটাই আর কি ঘটনা। আমি যেভাবে ঘটনাটা পেয়েছি লিসেনার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করছি ঘটনাটি আপনাদের কিছুটা হলেও ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের এবারের এপিসোডটি কেমন লাগলো। তবে আফসোস লাগছে যে এই যে রাজিয়াপার বাচ্চাটার জন্য, যে ফেরত পাওয়ার পরেও আসলে খুব বেশি দিন বাঁচে নাই, বাচ্চাটার বড় হয় নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। রাজিয়া আপা কিন্তু এখনো ভালো আছে, সুস্থ আছে, কিন্তু ওনারও বয়স হয়ে গেছে এখন। ওই সময় তো বয়স ছিল ওনার প্রায় 15, 16 বা 20 বছরের মতো, সেই 81-82 সালের কথা বলছি। তো এখন তো ওনারও বেশ বয়স হয়ে গেছে আর কি। রাজিয়া আপা এখনো জীবিত আছেন বলে জানিয়েছেন আকবর কাকা। তো উনি রাজিয়া আপা এখন কোথায় আছে এটা উনি আসলে বলতে পারেন নাই, অনেক আগের ঘটনা, তো এগুলো আসলে খোঁজখবরও রাখেন নাই। তো যাই হোক প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড আশা করছি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা ইনশাল্লাহ পাবে ভয়ের শিহরণ জাগানোর দিক থেকে।